2 সপ্তাহ পর হাওড়ে রোদের ঝলক, ধান শুকাতে ব্যস্ততা, এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর জমি। শ্রমিক সংকটে সব ফসল তোলা অনিশ্চিত, নেই বড় বন্যার শঙ্কা। থামে থামছে না প্রাণহানি, এর মধ্যেই পরীক্ষার কিটের সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আসতে পারে 1 সপ্তাহের মধ্যে। গ্যাভি থেকে দেশে এলো টিকার নতুন চালান। টাকা দিলেই সরকারি চাকরি, ফাঁক পেতে প্রার্থী জোগাড়। প্রক্সি পরীক্ষা ও ডিভাইসে উত্তর সরবরাহের চুক্তি। জন প্রতি হাতিয়ে নিচ্ছে 5 থেকে 20 লাখ টাকা, অথবা মূল হোতা। হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি থেকে এলো অপরিশোধিত জ্বালানি তেল। প্রাণ ফিরছে দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে। 22 দিন পর কাল থেকে চালুর সম্ভাবনা। এবং পশ্চিমবঙ্গে নির্বাচনে ভরাডুবির পরও পদত্যাগে নারাজ মমতা। সংকট এড়াতে বরখাস্তের আহ্বান। সরকার গঠনে দফায় দফায় বৈঠক বিজেপির। নির্বাচনী সহিংসতায় নিহত বেড়ে 4। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর রিনাম। 2 সপ্তাহ পর হাওড়ে রোদের ঝলক। সুনামগঞ্জ, কিশোরগঞ্জে ধান শুকাতে ব্যস্ত কিষানে। নেত্রকোনা, হবিগঞ্জে পানি কমলেও বাড়ছে মৌলভীবাজারে। এখনো হাওড়া অঞ্চলে ডুবে আছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। শ্রমিক সংকট ও আকাশছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ধান কেটে আনা কঠিন হয়ে পড়েছে। নষ্ট হওয়ার শঙ্কায় কম দামে ফসল বিক্রি করে দিচ্ছেন কৃষকরা। 2 সপ্তাহ বৈরী আবহাওয়া শেষে হাওড়া অঞ্চলে দেখা মিলল রোদের। এতে খানিকটা স্বস্তিতেই কৃষক। তপ্ত রোদে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে ধান শুকানোর ব্যস্ততা। রাস্তা কিংবা বাড়ির উঠানে কর্মমুখর কিষানি। সরকার ধান কেনা শুরু করলেও সময় মতো শুকাতে না পারায় বিক্রি করতে পারছেন না তারা। বাধ্য হয়ে কম দামে কাঁচা ধান বিক্রি করে দিতে হচ্ছে কৃষকদের। মোটামুটি একটু দিনের অবস্থা পরিবর্তন হয়েছে, বা যে ধানগুলা মনে হরুকা আসছে, এই ধানগুলা হয়তো আস্তে আস্তে শুকানি হচ্ছে। রোদ দিচ্ছে, সেই কারণে ধান নিতে পারতেছি। আরো 15 দিন হলে আমরা ধানটা বাড়িতে নিতে পারবো। রৌদ্রটা বালা রকম ভাবে আমরা পাই, তাহলে যতগুলা ধান নষ্ট হইছে আর যেগুলা বাড়িতে আনতাম পারছি এগুলারে হুকানি যাইব। নেত্রকোনা ও হবিগঞ্জের হাওড় এলাকায় কমছে পানি, তবে এখনো ডুবে আছে হাজার হাজার হেক্টর জমির ধান। কৃষকরা বলছেন শ্রমিক সংকট ও আকাশছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ফসল কেটে আনা কঠিন হয়ে পড়েছে। উজানের ঢলে মৌলভীবাজারে আবারও বাড়ছে হাওরের পানি। হাকালুকি, কাউয়াদিঘি সহ বেশ কয়েকটি হাওরে নষ্ট হয়ে গেছে প্রায় 3,500 হেক্টরের বোরো ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। হাওড়ের আরো খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। গেল সপ্তাহের টানা বর্ষণ এবং কালবৈশাখী জ্বরে হবিগঞ্জের প্রায় 8,000 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে এবং আমরা দেখেছি যে গত 1 সপ্তাহ থেকে কৃষকদের যে দুর্ভোগ, তারা যে প্রাণপণ চেষ্টা করছেন তাদের যে আধা পাকা এবং তলিয়ে যাওয়া ফসল উদ্ধারে এবং ফসল যেগুলো গুলায় তোলা যায়, সর্বোচ্চ প্রাণপণ নারী পুরুষ মিলে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তারা যে যতটুকুই আছে অবশিষ্ট সেই ধানগুলো যাতে তোলা যায়। আমরা কথা বলেছিলাম হাওরের কৃষকের সাথে। আমরা সকাল থেকে দেখেছি যে আসলে হাওর অঞ্চলের বিভিন্ন বানিয়াচং এবং আজমিনী সহ বিভিন্ন এলাকার যে কৃষকরা আছেন, এই কৃষকরা তাদের যে অবশিষ্ট যে ধানগুলা রয়েছে, ধানগুলা উত্তোলন করতে বিভিন্নভাবে তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা কৃষি বিভাগ সূত্রে যে তথ্যগুলো আমরা পেয়েছি যে হবিগঞ্জের প্রায় 21,000 কৃষক এই জলাবদ্ধতা এবং পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা দেখেছি যে গত 2 দিন এবং আজকে মোট 3 দিন যাবৎ হবিগঞ্জে যে আবহাওয়া অনেকটা আবহাওয়া ভালো থাকায় এবং রৌদ্র দেখা মেলায় কৃষকরা যে আধা পচা যে ধান তারা উত্তোলন করেছিলেন, এই ধানগুলাকে সংগ্রহ করে এবং শুকিয়ে তারা গুলায় তোলার জন্য চেষ্টা করছেন। এবং কৃষকদের এখনো একটা শঙ্কা রয়ে গেছে যে কৃষকরা যে ন্যায্য মূল্যে সরকার যে ধান সংগ্রহের যে ঘোষণা দিয়েছে এবং সংগ্রহ শুরু করেছে, কৃষকরা যাতে ধান দিতে পারেন, তাহলে তারা ক্ষতি কিছুটা হলেও তারা পুষিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকে হাওর অঞ্চলের আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। হামের খবর। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। 15 মার্চ থেকে মৃত্যু ছাড়িয়েছে 300 আর আক্রান্ত 42,000। এমন পরিস্থিতির মধ্যেই হাম শনাক্তের কিট স্বল্পতা দেখা দিয়েছে।
দেশে হামের একমাত্র পরীক্ষাগার রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে রয়েছে কিট সংকট। তবে কয়েকদিনের কিট এখনও মজুদ আছে বলেই জানা গেছে। এক সপ্তাহের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাহিদা মতো কিট আসার কথা। প্রতিদিন সারা দেশ থেকে গড়ে ৩০০ রোগী নমুনা পরীক্ষার জন্য জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষাগারে পাঠাচ্ছে। এর মধ্যে ৭,০০০-এর বেশি নমুনা জমা রয়েছে পরীক্ষার জন্য। নারায়ণগঞ্জ বিষ্টুইয়া দেখাইছি, সেখান থেকে বলছে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে হাসপাতাল ঢাকা নিয়ে ভর্তি করেন। সে বলছে ওর অবস্থা তো বেশি খারাপ, তাহলে ওরে মহাখালী নিয়ে যান। তারপরে আমরা এখানে চলে আসছি। তারপরে সে প্রেসক্রিপশন করে দিয়েছে যে যদি বেড না পান তাহলে বাসায় নিয়ে এই ট্রিটমেন্টগুলো করবেন। টিকাটা যদি দিতাম আগে তো আমার এই হয়রানটা হয় না, আমার বাচ্চাটার কষ্ট হয় না। সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্রে হত্যার শিকার 2 বাংলাদেশের শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। শনিবার ঢাকায় আসছে বৃষ্টির মরদেহ। টাকা দিলেই সরকারি চাকরি নিশ্চিত, এমন প্রলোভনে নতুন নতুন ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধী চক্র। বিগত 15 বছরে এমন চক্রের হাতে জিম্মি অনেক পরিবার। জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে দুর্বল বা ব্যর্থ প্রার্থীদের টার্গেট করত তারা। দেয়া হতো প্রক্সি পরীক্ষা থেকে শুরু করে কেন্দ্রে উত্তর সরবরাহের নিশ্চয়তা। পরীক্ষার্থীর সহায়তায় ব্যবহার করা হতো বিশেষ ইলেকট্রনিক ডিভাইস। এজন্য জনপ্রতি 5 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত করতে হয় চুক্তি। স্বপন আহমেদের রিপোর্ট। একটি সরকারি চাকরি যা হাজারো তরুণের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে পুঁজি করে গড়ে উঠেছে প্রতারণার সিন্ডিকেট। সময়ের সাথে সাথে জালিয়াতির কৌশলেও এসেছে বদল। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস থেকে পরীক্ষার কেন্দ্রে প্রক্সি প্রার্থী ব্যবহার সবই চলে চক্রের ইশারায়। কখনো কখনো অবৈধ ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হয় পরীক্ষার্থীকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে করা হয় এমন প্রতারণা? চক্রটি প্রথমে চাকরি প্রত্যাশী দুর্বল ও ব্যর্থ প্রার্থীদের টার্গেট করে যোগাযোগ স্থাপন করে। চাকরির নিশ্চয়তায় 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত চুক্তি হয়, যা কখনো কখনো 20 লাখ টাকা পর্যন্ত হয়। নেওয়া হয় অগ্রিম টাকা। কখনো যোগ্য একজনকে ভুয়া পরিচয়ে পরীক্ষায় বসানো হয়, কখনো ছবি বা বায়োমেট্রিক জালিয়াতিও করা হয়। এসবেও সুবিধা করতে না পারলে নেওয়া হয় আরও ভয়ঙ্কর আশ্রয়। ক্ষুদ্র ব্লুটুথ ডিভাইস কানের ভেতরে প্রবেশ করানো হয়, আর শরীরের বিভিন্ন অংশে লুকানো থাকে রিসিভার, যার মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পৌঁছে যায় পরীক্ষার্থীর কানে। প্রতি বছর হাজারো চাকরি প্রত্যাশী মেধাবী তরুণের স্বপ্ন ভঙ্গ হচ্ছে কিছু অসাধু চাকরি সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট যারা চাকরি প্রত্যাশীদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তুলে দিচ্ছে এ ধরনের ইলেকট্রিক ডিভাইস। এই ডিভাইসগুলোর এমনভাবে শরীরে লুকানো থাকে যা সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই। এই ডিভাইসগুলোর মাধ্যমে খুব সহজে পরীক্ষার হলে বসেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছে এই সকল প্রার্থীরা। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমন্বিত নাবিক পরীক্ষার কেন্দ্রে অবৈধ ইলেকট্রিক ডিভাইস ব্যবহার ও প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় 9 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে এই কানের ভিতরে ইয়ারফোন থাকে এবং বডির সাথে ডিভাইস থাকে, যার মাধ্যমে এবং ডিভাইসের মধ্যে সিম থাকে। এইগুলো দিয়ে তারা বাড়ি থেকে কোনো মাধ্যম দিয়ে তাদের কথাবার্তা আদান প্রদান হয় এবং সেখান থেকে তারা তথ্য নিয়ে পরীক্ষা দেয়। এমন চক্রের মূল হোতাদের ধরা না গেলে শুধরাবে না সিস্টেম, এমন অভিমত অপরাধ বিশ্লেষকদের। যাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে কি শাস্তি নেওয়া হচ্ছে, সেই শাস্তিকে আসলে সহনশীল শাস্তি নাকি দৃষ্টান্তমূলক শাস্তি? দৃষ্টান্তমূলক শাস্তি নিলে তখন এটা অন্যরা এই ধরনের উপায়গুলো অবলম্বন করতে ভয় পাবে। প্রযুক্তি দিয়েই ডিজিটাল অপরাধী চক্রের তৎপরতা থামাতে হবে বলেও অভিমত এই বিশ্লেষকের। চক্র অনুসন্ধান করার এক ধরনের অপরাধমূলক। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশে বিনিয়োগে বাধা সরকারের প্রতিষ্ঠানগুলোর ধীরগতি। বিনিয়োগকারীরা হতাশা দূর করতে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানীতে সকালে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কম্পাস আয়োজিত সংলাপ শেষে এ কথা বলেন তিনি। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনো যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। এই বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে তাদের মতে, তারা বলছেন যে এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে,
সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায় তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায়, এবং এটা একটা অন্যতম প্রধান একটা সমস্যা। সেগুলো আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসার জন্য। সময় সংবাদে আরও থাকছে, অ্যাথলেটিকোকে হারিয়ে 2 দশক পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল, সাকার গোলে গানার্সের উৎসব। রাতে শিরোপা মঞ্চে ওঠার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন। এবার বাণিজ্যের সংবাদ। কাঁচামাল সংকটে বন্ধ হওয়ার 22 দিন পর চালু হতে যাচ্ছে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এর মধ্যে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে আনা হয়েছে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল, যা দিয়ে কাল থেকে ইস্টার্ন রিফাইনারি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। MT9 মিয়া বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙ্গর করার পর বিবিসির কর্মকর্তারা জাহাজে গিয়ে আমদানিকৃত ক্রুড অয়েল পর্যালোচনা করেন। এরপর শুরু হয় ক্রুড অয়েল লাইটারিং কার্যক্রম। 8টি লাইটার জাহাজের মাধ্যমে এসব ক্রুড অয়েল নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলবর্তী ডলফিন জেটিতে। আমরা আশা করছি যে 9 থেকে 10 দিনের মধ্যে এই তেল সরবরাহ সম্পন্ন করা সম্ভব হবে। পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এই 2টি ইউনিটের প্রতিদিন 4000 মেট্রিক টনের বেশি অকটেন, পেট্রোল, ডিজেল এবং ফার্নেস অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করে ডিলারের মাধ্যমে বাজারজাত করা হতো। এই যে ক্রুড অয়েল আসলো 1 লাখ টন, এতে দিয়ে ইস্টার্ন রিফাইনারি হয়তো বড় জোর 25 দিন এরকম যেতে পারে। তো এর মধ্যে আবার নতুন ক্রুডের চালান আনতে হবে। মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল লোড করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ভাড়া করা ট্যাঙ্কার MT9 মিয়া 20 এপ্রিল ভেড়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে। বহুল আলোচিত হরমুজ প্রণালী এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী এই বন্দরটি বেছে নেওয়া হয়েছিল। 21 এপ্রিল চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি সৌদি আরব ছেড়ে আসে। ইন অ্যাডিশন এই মাসের 10 তারিখে আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজার এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। ইস্টার্ন রিফাইনারির 3 নম্বর ইউনিটটি চালু থাকলেও সেখানে সামান্য পরিমাণে বিটুমিনের পাশাপাশি পেট্রোল ও অকটেন উৎপাদন হতো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি নেত্রকোনায় 11 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে। এই ঘটনায় মেয়েটি অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। এক পর্যায়ে টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে 18 এপ্রিল পালিয়ে যান সাগর। এই ঘটনায় 23 এপ্রিল মদন থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার খুলনা থেকে স্বামী সন্তানসহ নড়াইলে আত্মীয়ের বাড়িতে যান চাঁদনি আক্তার। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় তাকে বটি দিয়ে আঘাত করে সাকিব। স্বজনরা চাঁদনিকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন অভিযুক্ত সাকিব। তাকে গ্রেফতার করে থানা হাম রুবেলার টিকার চালান গ্রহণ অনুষ্ঠানে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা অ্যাচিভ করেছি, আগামী 2-4 দিনের ভিতরে আমরা 100% টার্গেট অ্যাচিভ করে ফেলবো। ভ্যাকসিনেশন কাভারেজ হবে। আমাদের হামকে চ্যালেঞ্জ করার মতন আমাদের কোনো রকম অব্যবস্থাপনা নেই। আপনারা জানেন এরই মধ্যে আমরা সম্ভাবনা থেকে যদি হামের রোগী আরও বেড়ে যায়, কারণ একটা কথা আপনাদেরকে বলি, আরও কয়েকবার বলেছি, আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি, আজকে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, ইট উইল ক্রিয়েট দ্য অ্যান্টিবডি বাই নেক্সট 3 উইকস। 3 সপ্তাহ সময় লাগে, 3 থেকে 4 সপ্তাহ অ্যান্টিবডি ক্রিয়েট হতে। কাজে হাম টিকাটা আজকে দিলে আজকে কিন্তু রুদ্ধ হবে না। আপনারা জানেন আমাদের সামনে ডেঙ্গুরও একটা প্রভাব আছে, আগাম একটা ইঙ্গিত পাচ্ছি। হামকে মোকাবেলা করার জন্য
আমাদের পর্যাপ্ত স্ট্রাকচারাল ফেসিলিটি রয়েছে, বেড রেডি করে রেখেছি। ওভার অ্যান্ড এবাভ আমরা ঢাকা মেডিকেল অডিটোরিয়ামের সাথে অলরেডি 20 শয্যা বিশিষ্ট সেনাবাহিনী থেকে আরেকটা মোবাইল হসপিটাল ইনক্লুডিং এয়ার কন্ডিশন সহ আমরা রেডি করে রেখেছি, স্থান রেডি করে রেখেছি। এরপরেও যদি কোনো প্রয়োজন পড়ে আমরা ওভার দ্য নাইট আরও যে কোনো রকম মোবাইল হসপিটাল আমরা প্রস্তুত করতে পারবো। অল ইকুইপমেন্ট। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে আসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে জানাজা নামাজ হওয়ার কথা রয়েছে। এদিকে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থী জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জামিল আহমেদ লিমনের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী 8 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। বৃষ্টির সহপাঠী ও স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন 6 মে বুধবার ট্যাম্পার বে এরিয়া ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে হত্যার শিকার 2 বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এখন পর্যন্ত $1,94,500 জমা হয়েছে। এর আগে গত 4 মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার 3 সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হেরে যাওয়ার পরও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশে নেই উল্লেখ করে দেশটির সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, শেষ পর্যন্ত ইস্তফা না দিলে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন নজির তৈরি হবে। তবে 7 মে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইস্তফা না দিলেও আনুষ্ঠানিকভাবে ওই দিনই মুখ্যমন্ত্রীর ক্ষমতা হারাবেন মমতা। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চ্যাম্পিয়ন্স লিগের খবর। 20 বছরের অপেক্ষার অবসান ঘটালো আর্সেনাল। বুকায়ো সাকার নৈপুণ্যে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গানার্স। প্রথম লেগে 1-1 সমতার পর লন্ডনের এমিরেটসের সেমিফাইনালের দ্বিতীয় লেগে 2 দলের সামনেই জয়ের মিশন। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচের শুরু থেকেই টান টান উত্তেজনা। তবে ঘরের মাঠে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মিকেল আর্তেতার শিষ্যরা। 44 মিনিটে সফল স্বাগতিকরা। বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় গানার্স। এরপর 2 দল একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়ে 2 লেগ মিলে 2-1 ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। এর আগে 2006 সালে ফাইনাল খেলেছিল গানার্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 2 সপ্তাহ পর হাওড়ে রোদের ঝলক, ধান শুকাতে ব্যস্ততা। এখনও ডুবে আছে হাজার হাজার হেক্টর জমি। শ্রমিক সংকটে সব ফসল তোলা অনিশ্চিত, নেই বড় বন্যার শঙ্কা। হামে থামছে না প্রাণহানি, নতুন সংকট পরীক্ষার কিটের স্বল্পতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আসতে পারে 1 সপ্তাহের মধ্যে। গ্যাভি থেকে দেশে এলো টিকার চালান। এবং টাকা দিলে সরকারি চাকরি, ফাঁদ পেতে প্রার্থী জোগাড়, প্রক্সি পরীক্ষা ও ডিভাইসে উত্তর সরবরাহের চুক্তি। জনপ্রতি হাতিয়ে নিচ্ছে 5 থেকে 20 লাখ টাকা, অথবা মূল হোতা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী এসএম ইকবাল। ইরান, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।